একটা আনসলভড মার্ডার মিস্ট্রি কেস নিয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু তদন্তে এমন একজন সাসপেক্ট বেরিয়ে আসে যার ফলে পুরো গ্রাম পুলিশের বিপক্ষে চলে যায়। সেই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলা তো আছেই। তারা বাধা দিতে থাকে তদন্তে। ক্রমশ ধাঁধার থেকেও জটিল হয়ে ওঠে কেসটি। এত বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত কি এই কেসের সমাধান করা সম্ভব হবে? আসুন শুনে আসি একটি মালায়ালাম ক্রাইম থ্রিলার সিনেমা অন্বেষেপিন কাদেথুমের গল্প। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বসেছিল সাসপেন্ডেড এসআই আনন্ত। তাকে দেখতে পেয়ে এগিয়ে আসে এসআই প্রশান্ত। আনন্দকে দেখে সে খুব খুশি হয়েছে, কারণ দীর্ঘদিন পরে আনন্দের সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। প্রশান্ত নিজের খুশি প্রকাশ করে আনন্দকে স্যালুট জানিয়ে চলে যাওয়ার পরে আনন্দের সেই পুরনো সময়টাকে মনে পড়ে। আনন্দ অত্যন্ত সৎ, ডেডিকেটেড এবং সাহসী একজন পুলিশ অফিসার ছিল। কোথাও অন্যায় দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ত। তার পোস্টিং এরিয়া নাট্যাকামের সমস্ত অরাজকতা একা হাতে বন্ধ করে দিয়ে নিজেকে সফল পুলিশ অফিসার হিসেবে প্রমাণ করে দেয়। কিন্তু তার এই সাহসিকতাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। একটা কেস সলভ করতে গিয়ে তাকে সাসপেন্ড হওয়া লাগে। কি ছিল সেই কেসের গল্প? আসুন আগে সেটা শুনে আসি। প্রতিদিনের মতো সকালে থানায় ঢুকে আনন্দ দেখে দুজন লোক একটা রিপোর্ট লিখাচ্ছে। এক লোকের বিয়ে প্রথম বর্ষে পড়ুয়া মেয়ে মিসিং। মেয়েটির নাম লাভলি। লাভলি পরীক্ষার জন্য প্রবেশপত্র নিতে কলেজের জন্য বেরিয়েছিল। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তার হদিস না পেয়ে অবশেষে তার বাবা মাথান এবং ওয়ার্ড মেম্বার থানায় রিপোর্ট লেখাতে এসেছে। বিস্তারিতভাবে সব শোনার পরে আনন্দ তাদেরকে নিয়ে লাভলির কেসের ইনভেস্টিগেশনের জন্য বেরিয়ে পড়ে। তারা প্রথমে গ্রামের বাস স্টপে আসে। বাস স্টপের পাশেই একজন দোকানদার রয়েছে। দোকানদার কুঞ্জাপ্পা জানায় সে মিসিংয়ের দিনে লাভলিকে দেখেছে। লাভলি কলেজ থেকে প্রবেশপত্র নিয়ে বাস স্টপে নেমেছিল। এরপর সে বাড়ির দিকে হাঁটা ধরে। আনন্দ জিজ্ঞেস করে লাভলির কেউ পিছু নিয়েছিল কিনা। কুঞ্জাপ্পা জানায় দুটো মেডিকেল পড়ুয়া বদমাস ছেলে ওই সময়ে লাভলির পিছু নিয়েছিল। এই ছেলে দুটোর নামে ইফটিজিং এর অনেক অভিযোগ রয়েছে। লাভলির সাথে কি হয়েছে উপলব্ধি করার জন্য আনন্দ সবাইকে নিয়ে সেই পথে হাঁটা ধরে, যে পথ ধরে লাভলি সেদিন গিয়েছিল। প্রায় অর্ধেক পথ যাওয়ার পর আনন্দ সেই বাড়িটার সামনে আসে যেখানে লাভলিকে ফলো করা ছেলে দুটো থাকে। বাড়িটা একদম রাস্তার পাশেই পড়ে, তাই ছেলে দুটোর ওপরে আনন্দের সন্দেহ আরও বেড়ে যায়। আনন্দ কুঞ্জাপ্পাকে দিয়ে আইডেন্টিফাই করে ছেলে দুটোকে ধরে থানায় নিয়ে আসে। জেরা করার পরে ছেলে দুটো স্বীকারোক্তি দেয় তারা লাভলির পিছু নিয়েছিল। এমনকি তারা লাভলিকে তাদের বাড়িতে জোর করে নিয়ে যাওয়ারও চেষ্টা করেছিল। কিন্তু এ সময়ে একজন মাছওয়ালা সেখানে চলে আসায় তারা এই কাজে ব্যর্থ হয়। লাভলিও এই সুযোগে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। চলে যাওয়ার সময়ে মাছওয়ালার সাথে লাভলির কথাও হয়। ছেলে দুটোর স্বীকারোক্তি শোনার পরে আনন্দ একজন কনস্টেবলকে পাঠিয়ে দেয় মাছওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য, আর নিজে যায় লাভলির বাড়িতে সার্চ করার জন্য। সেই সাথে সে পুরো এলাকায় চিরুনি অভিযান চালানোরও নির্দেশ দেয়। এলাকার পুকুর, ডোবা, জঙ্গলে ফুলদমে খোঁজাখুঁজি শুরু হয়। লাভলির বাড়িতে গিয়ে আনন্দ লাভলির বোনের কাছে জানতে পারে লাভলি প্রায়ই চার্চের ফাদার থমাসের কাছে যেত। পরীক্ষার প্রবেশপত্র পাওয়ার পরেও তার ফাদারের কাছে দোয়া চাইতে যাওয়ার কথা ছিল, যাতে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এটা জানার পরে আনন্দ ফাদার থমাসকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কনস্টেবল উথুপ তাকে এই কাজ করতে বারণ করে, কারণ ফাদার থমাস এখানে খুবই সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তি। তাছাড়া এখানে খ্রিস্টানদের দুটো সম্প্রদায় রয়েছে। এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের প্রচণ্ড বিরোধ। দুঃখজনকভাবে ফাদার থমাস এবং লাভলির বাবা মাথান একে অপরের বিরোধী সম্প্রদায়ের লোক। তাই এই কেস নিয়ে ফাদারকে নাড়াচাড়া করতে গেলে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও আনন্দ উথুপের কথাকে পাত্তা না দিয়ে বলে সে এই কেসের শেষ দেখেই ছাড়বে। এই বলে সে জিপ নিয়ে বেরিয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও উথুপও আনন্দের সাথে যোগ দেয়। কিন্তু তারা চার্চে পৌঁছানোর আগেই ফাদার থমাসের অনুসারীরা এই ব্যাপারে জেনে যায়। তাই তারা চার্চের সামনে এসে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে থাকে। আনন্দকে তারা চার্চে যেতে দেবে না বলে জানিয়ে দেয়, আর আনন্দ ভেতরে যাবে বলে জেদ ধরে। ফলে পুলিশের সাথে তাদের হাতাহাতি শুরু হয়ে যায়। এই সময় সেখানে আনন্দের ঊর্ধ্বতন কর্মকর্তা চলে আসে। কোনো ইনফর্ম না করে আনন্দকে এখানে আসায় অফিসার বকাঝকা করে। এরই মধ্যে আবার একজন কনস্টেবল সেখানে এসে জানায় তারা একটা কুয়ার ভেতরে বস্তায় বন্দি একটা লাশ খুঁজে পেয়েছে। তারা দ্রুত সেখানে গিয়ে দেখে এটা লাভলির লাশ। লাশ খুঁজে পাওয়ার পরে অফিসার লাভলির পিছু করা সেই ছেলে দুটোকে বেদম মারধর করে, কিন্তু তাদের কাছে কোনো স্বীকারোক্তি আদায় করা যায় না। এরই মধ্যে কেসটা ডিওয়াইএসপির আন্ডারে চলে যায়। ডিওয়াইএসপি অফিসারের সাথে আলাদাভাবে আলোচনা করে। তারা দুজনেই আনন্দের এই আগ্রাসনে অখুশি ছিল। এই কেসের জন্য আনন্দ লাইমলাইটে চলে এসেছে। ব্যাপারটা তাদের পছন্দ হচ্ছিল না।
তাই আনন্দকে আর কিছু করার সুযোগ না দিয়ে তারা কেসটা সলভ করার প্ল্যান বানাচ্ছিল। এদিকে আনন্দের ধরে আনা ছেলে দুটোর একজন ডিওয়াইএসপির আত্মীয় ছিল, অন্য ছেলেটাও ধনী পরিবারের ছিল। তাই এদেরকে সাসপেক্ট বানিয়ে তারা কোনো ক্রেডিট পাবে না। তাই তারা দ্রুত একজনকে বলির পাঠা বানানোর প্ল্যান করে। তারা এমন একজনকে খুঁজে বের করবে যার পাস্ট ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তার উপরেই লাভলির হত্যার কেস চাপিয়ে দিবে এবং কেসটা সলভ করে পুরো ক্রেডিট নিজেরা নিয়ে নেবে। ডিওয়াইএসপির নির্দেশ মতো অফিসার কাজে লেগে পড়ে, কিন্তু তার আগেই আনন্দ তাকে জানায় যে কুয়াতে লাভলির লাশ পাওয়া গেছে সেই কুয়াটা চার্চের এরিয়ার মাঝে পড়ে। তাই ফাদারকে জেরা করলে এই ব্যাপারে কোনো ক্লু পাওয়া যাবে, কিন্তু অফিসার তার কথাকে একদমই গুরুত্ব দেয় না। পরের দিন একটা কুকুরকে লাভলির মৃতদেহের সাথে পাওয়া একটা লুঙ্গি শুকিয়ে সার্চ অভিযান চালানো হয়। কুকুর পথ দেখিয়ে তাদের ডাবলা শাহদেবানের বাড়িতে নিয়ে যায়। শাহদেবান আগে একজন দাগি আসামি ছিল, যদিও বিয়ের পরে সে সব অপরাধ কর্ম ছেড়ে দিয়েছে, কিন্তু পুলিশ তাকেই সন্দেহের লিস্টে রাখে। এরপরে তারা শাহদেবানের বাড়ির পেছনের জঙ্গলেও সার্চ করে। সেখানে আনন্দ ভারী কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ দেখে সেটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখায় এবং ফরেন্সিক টিমকে ডাকার অনুরোধ করে, কিন্তু ডিওয়াইএসপি তার কথাকে গুরুত্ব না দিয়ে তাকে থানায় পাঠিয়ে দেয় যাতে আনন্দ ইনভেস্টিগেশন থেকে দূরে থাকতে পারে। ইনভেস্টিগেশন শেষ করে থানায় আসার পরে ডিওয়াইএসপি আনন্দকে একটা ফাইল দেয় আর বলে লাভলির হত্যার দিনে ফাদার থমাস বিশপের বাড়িতে একটা মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই লাভলির মৃত্যুর পেছনে ওনার কোনো হাত নেই। এজন্য আনন্দ যেন আর কখনো ফাদার থমাসকে বিরক্ত না করে। এরপর ডিওয়াইএসপি সে মাছওয়ালাকে ডাকে এবং তাকে লুঙ্গিটা দেখিয়ে জিজ্ঞেস করে এটা সে কোথাও দেখেছে কিনা। মাছওয়ালা বলে লাভলির মিসিংয়ের দিনে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে শাহদেবানকে এই লুঙ্গিটা কেচে বাড়ির সামনে মেলে দিতে দেখেছিল। সেদিন সে শাহদেবানকে জিজ্ঞেস করেছিল মাছ নেবে কিনা। শাহদেবান বলেছিল তার স্ত্রী বাপের বাড়ি বেড়াতে গিয়েছে, তাই আজ আর মাছ নেবে না। মাছওয়ালার এই স্বীকারোক্তির পরে তারা শাহদেবানের বিরুদ্ধে কড়া প্রমাণ পেয়ে যায়। ফলে তারা সোজা শাহদেবানের বাড়িতে চলে যায় এবং লাভলিকে খুনের দায়ে সরাসরি গ্রেপ্তার করে থানায় এসে টর্চার করতে শুরু করে। কিন্তু আনন্দের বিশ্বাস ছিল শাহদেবান এই অপরাধ করেনি, তাকে জাস্ট বলির পাঠা বানানো হচ্ছে। অথচ তার কাছে এমন কোনো প্রমাণও ছিল না যা দিয়ে সে শাহদেবানকে প্রোটেক্ট করতে পারবে। এরই মধ্যে সে একটা নতুন ইনফরমেশন পেয়ে যায়। রাতের লাভলির বাবা মাথান সিরাজ নামের একজন ট্রান্সপোর্ট বাসের ড্রাইভারকে নিয়ে আনন্দের বাড়িতে আসে। আনন্দ সিরাজের কাছে জানতে পারে সে লাভলির মিসিংয়ের দিনে দুপুর 1টার সময়ে তাকে চার্চে ঢুকতে দেখেছিল। নতুন ইনফরমেশন পেয়ে আনন্দ পুনরায় এই কেসের ইনভেস্টিগেশন শুরু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে অফিসিয়ালি কিছুই করতে পারবে না। তাই আনঅফিসিয়ালি সে এই কেসের তদন্ত করা শুরু করে। তদন্তে তাকে কনস্টেবল সেনা সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তদন্ত শুরু করার আগে আনন্দ প্রথমেই ফরেন্সিক অফিসে গিয়ে ফরেন্সিক অফিসারের সাথে দেখা করে। ফরেন্সিক অফিসার জানায় তার প্রমাণাদি দেখে মনে হয় না শাহদেবান এরকম কাজ করেছে, বরং তাকে ফাঁসানো হচ্ছে। তিনি ফরেন্সিক ইনচার্জকেও এই ব্যাপারে ফোনে জিজ্ঞেস করে। ফরেন্সিক ইনচার্জও একই কথা বলে, শাহদেবানকে ফাঁসানো হচ্ছে। আনন্দ ফরেন্সিক অফিসারকে তার সন্দেহের কথা বলে যে হয়তো এই খুনের সূত্র চার্চেই খুঁজে পাওয়া যাবে, কিন্তু যেখানে চার্চের ভেতরে ঢোকাটা প্রায় অসম্ভব ছিল সেখানে চার্চে গিয়ে সার্চ করা তো কল্পনাও করা যায় না। তবুও বুদ্ধি খাটিয়ে আনন্দ এই অসম্ভবকে সম্ভব করে ফেলে। সে রাতে একজন চোরকে চার্চে পাঠায় চুরি করতে। চোরটা চুরি শেষে ইচ্ছে করে শব্দ করে ফাদার থমাসের ঘুম ভাঙিয়ে দেয় এবং চুরির মালগুলো নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে আনন্দ চোর এবং চুরির মালামাল নিয়ে চার্চে আসে। তারপর সে বলে চোর যেহেতু চুরির কথা স্বীকার করেছে তাই এখন চুরির ডায়েরি হবে, আর তার জন্য চার্চের ভেতরে সার্চ করে দেখা জরুরি কি কি চুরি হয়েছে। এই অজুহাত দেখিয়ে আনন্দ ফরেন্সিক টিম নিয়ে চার্চের ভেতরে ঢুকে যায়। এবার আর কেউ তাকে বাধা দিতে পারে না, কারণ সে যে অজুহাত দেখিয়েছে তাতে তাকে আটকানোর জন্য কারো কাছেই সঠিক লজিক ছিল না। যাই হোক, সমস্ত এভিডেন্স কালেক্ট করে আনন্দ আবারও ফরেন্সিক অফিসে আসে। এবার তারা এভিডেন্স অ্যানালাইসিস করে জানতে পারে লাভলির মৃত্যু চার্চের ভেতরেই হয়েছে। সেখানে লাভলির স্কিন টিস্যু সহ আরও অনেক এভিডেন্স পাওয়া গিয়েছে যার দ্বারা অপরাধীকে ধরা সম্ভব। তো এবার ভ্যালিড এভিডেন্স নিয়ে আনন্দ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যায় এবং ফাইল ধরিয়ে দেয়। ফাইল দেখার পরে ঊর্ধ্বতন কর্মকর্তারও আর কিছু করার থাকে না। পরের দিন ফাদার থমাসকে থানায় উঠিয়ে আনা হয়। পাশাপাশি পুলিশ ব্যাঙ্গালোরের একটা মেডিকেল কলেজ থেকে লাভলির বড় বোন ব্লেসিকেও তুলে আনে। এই কেসে ব্লেসিও প্রত্যক্ষভাবে জড়িত। থানায় কমিশনার সাহেবও এদিন এসেছিল। তিনি এক্সপ্লেনেশন চান আনন্দ কিভাবে ব্লেসির খোঁজ পেল। আনন্দ এভিডেন্স এক্সপ্লেন করে বলে তারা চার্চের ভেতরে লাভলির পাশাপাশি আরও একজন মেয়ের চুলের স্যাম্পল পেয়েছিল। তো এটা যেই রঙের চুল তা শুধু এই গ্রামে একজনেরই রয়েছে,
কিন্তু সেটাও অপরাধীকে ধরতে পর্যাপ্ত ছিল না। তাই তারা লাভলির বাড়িতে গিয়ে চুলের স্যাম্পল চেক করে এবং সেখান থেকে জানতে পারে এই চুলের স্যাম্পল ব্লেসির। সুতরাং এটা প্রমাণিত হয়ে যায় লাভলির খুনের সাথে ব্লেসি জড়িত। কিন্তু বোন হয়ে নিজের বোনকে কেউ কেন খুন করবে, সেই প্রশ্নের উত্তরও আনন্দ সুন্দরভাবে বুঝিয়ে বলে। লাভলির হত্যার আগের রাতে চার্চে ফাদারের মঠে ওনার বোনের ছেলে ড্যানি বেড়াতে এসেছিল। তো এই ড্যানির সাথে আবার ব্লেসির অবৈধ সম্পর্ক ছিল। পরের দিন সকালে যখন ফাদার থমাস কাউন্সিল মিটিংয়ের জন্য বেরিয়ে যায় তখন ব্লেসি মঠে আসে, আর তারপরে ড্যানি আর ব্লেসি নিজেদের ক্রিয়াকর্মে লিপ্ত হয়ে যায়। ক্রিয়াকর্ম শেষ করে ব্লেসি যখন বের হতে যাচ্ছিল তখনই দেখে চার্চের সামনে লাভলি দাঁড়িয়ে আছে। লাভলিকে দেখে দুজনেই খুব বিব্রত হয়ে যায়। লাভলিও নিজের বোনকে ড্যানির সাথে দেখে খুব রেগে যায়। সে বাড়ি গিয়ে সব বলে দেবে এই ভয়ে ব্লেসি তার পথ আগলে দাঁড়ায়। এরই মধ্যে কারো আসার আওয়াজ পেয়ে তারা দুজনে মিলে লাভলিকে ধরে মঠের ভেতরে নিয়ে যায়। চার্চের বাইরে একজন পোস্টম্যান এসে ফাদারকে ডাকাডাকি করছিল। সে লাভলির আওয়াজ শুনে ফেলতে পারে। এই ভয়ে ড্যানি শক্ত করে লাভলির মুখ চেপে ধরে, কিন্তু কিছুক্ষণ এভাবে চেপে ধরে থাকায় লাভলি দম বন্ধ হয়ে মরে যায়। লাভলি মরে যাওয়ার পরে তারা কিছুটা দিগ্ভ্রান্ত হয়ে যায় যে এখন তারা কি করবে। প্রথমে তারা লাভলির লাশ লুকিয়ে রাখে, তারপরে ব্লেসি বাড়ি চলে যায়। ততক্ষণে বাড়ির সবাই লাভলির জন্য চিন্তিত হয়ে পড়েছিল। তবুও ব্লেসি কিছু না জানার ভান করে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। সন্ধ্যা নামার পরে ব্লেসি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে চার্চে যাওয়ার সময়ে শাহাদেবানের বাড়ির সামনে তার লুঙ্গি মেলে দেওয়া দেখতে পেয়ে সেটা তুলে নেয়। এরপরে মঠে ঢুকে দুজনে মিলে লুঙ্গি দিয়ে লাভলির হাত পা বেঁধে একটা বস্তায় ঢুকিয়ে লাশ নিয়ে জঙ্গলের ভেতরে যায়। জঙ্গলে গিয়ে ড্যানি লাভলির লাশটা কুয়ার ভেতরে ফেলে দেয়। এত সব করার পরে তারা ভেবেছিল হয়তো তারা আর ধরা পড়বে না, কিন্তু আনন্দের দূরদর্শিতার কারণে তারা শেষ পর্যন্ত ধরা পড়েই যায়। পরের দিন ফাদার বাধ্য হয়ে নিজের ভাগ্নি ড্যানিকে পুলিশের হাতে তুলে দেয়। আনন্দ ড্যানিকে গ্রেফতার করে হাজতে ঢুকিয়ে দেয়। পরের দিন আনন্দ এবং 3 জন কনস্টেবল ড্যানিকে নিয়ে কোর্টে যাচ্ছিল, কিন্তু কোর্ট চত্বরে একটা অঘটন ঘটে যায়। ড্যানি হঠাৎ আনন্দকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। আনন্দ ফোর্স নিয়ে তাকে তাড়া করে। পালাতে পালাতে ড্যানি গিয়ে রেল লাইনে দাঁড়ায় এবং চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করে। আর এই ঘটনাতেই আনন্দের জীবনের মোড় ঘুরে যায়। অন ডিউটিতে থাকাকালীন আসামি মারা যাওয়ায় এই ব্যর্থতার কারণে আনন্দ এবং 3 জন কনস্টেবল কবির হাসান, চন্দ্রসেনন এবং সুকুমারনকে সাসপেন্ড করে দেওয়া হয়। আর এটাই ছিল মূলত আনন্দের সাসপেন্ড হবার কাহিনী। যাই হোক, অনেকক্ষণ এসপি অফিসে বসে থাকার পরে অবশেষে ভেতর থেকে আনন্দের ডাক আসে। আইপিএস রাজাগোপাল আনন্দকে বলে তার সাসপেনশন উঠানোর জন্য তিনি মিনিস্ট্রিতে অনেক তদবির করেছেন। যেহেতু আনন্দ লাভলি হত্যার কেসটা সলভ করেছিল তাই মিনিস্ট্রি তার উপরে কিছুটা সদয় হয়েছে। যদিও তাকে কোনো থানায় আর ইনচার্জের ক্ষমতা দেওয়া হবে না, তবে তার সাসপেনশন তুলে নিয়ে তাকে একটা নতুন কেস দেওয়া হচ্ছে। রাজাগোপাল আনন্দকে একটা কেস ফাইল তুলে দেয় আর বলে এটা 6 বছর আগে ঘটা একটা মার্ডার কেসের ফাইল। চেরুবালি নামক এক জায়গায় শ্রীদেবী নামের একটা মেয়ে মার্ডার হয়, কিন্তু লোকাল পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ, এসআইটি সবাই তদন্ত করেও এই কেসের কোনো সুরাহা করতে পারেনি। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা নামে মাত্র তদন্ত করে কেসটা বন্ধ করে দিবে। এই জন্য এসপি আনন্দ এবং তার সাথে সাসপেন্ড হওয়া বাকি 3 জন কনস্টেবলের সমন্বয়ে একটা টিম বানিয়ে চেরুবালিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসপি আনন্দকে এই কেসের জন্য সব ধরনের পারমিশন দিয়ে রাখে। আনন্দ যদি নতুন কোনো তথ্য খুঁজে বের করতে পারে তাহলে করবে, আর না পারলে জাতামাতা একটা চার্জশিট বানিয়ে কেসটা ক্লোজ করে দেবে। তবে আনন্দ যদি কেসটা কোনোভাবে সলভ করে ফেলে তাহলে সে তার পুরনো রেপুটেশন আবারও ফিরে পাবে। এসপি আনন্দকে শুভকামনা জানিয়ে বেরিয়ে যায়। নতুন কেসের দায়িত্ব নিয়ে আনন্দ বাকি 3 জন কনস্টেবল কবির হাসান, চন্দ্রসেনন এবং সুকুমারনের সাথে দেখা করে। তাদের সাথে আলোচনা শেষ করেই সবাই রেডি হয়ে চেরুবালির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তাদের আসার কথা গ্রামের লোকেরা আগে থেকেই জেনে যায়। গ্রামে একটা প্রতিরোধ মনোভাব সৃষ্টি হয়ে যায়। আসলে আগের ইনভেস্টিগেশন টিমগুলো গ্রামের মানুষদের এত বেশি অত্যাচার করেছে যে তারা এখন পুলিশ দেখলেই খেপে যায়। তার উপর আবার এই কেসের নতুন করে তদন্তের কথা শুনে তারা আরও রেগে যায়। এমনকি পঞ্চায়েত জরুরি মিটিং ডাকে। আনন্দ টিম নিয়ে গ্রামে পৌঁছে দেখে তাদের বিরুদ্ধে মিটিং চলছে। তারা এই ব্যাপারে কোনো প্রতিবাদ না করে নীরবে সেখান থেকে চলে যায়। তারা রিটায়ার্ড হেড কনস্টেবল রবীন্দ্র নায়ারের বাড়িতে উপস্থিত হয়। তদন্তের কয়েকদিন তারা সেখানেই থাকবে, আর কেসের ব্যাপারে রবীন্দ্র নায়ার তাদের সার্বিক দিক নির্দেশনা দেবে। তো রবীন্দ্র নায়ার তাদের এখানকার পরিস্থিতির কথা বর্ণনা করে বলে আগের ইনভেস্টিগেশন টিম গ্রামের মানুষদের উপরে কি পরিমাণ টর্চার করেছে। শুধু তাই না, গ্রামের লোকেরা রবীন্দ্র নায়ারকেও একঘরে করে রেখেছিল। তার ছেলের বিয়েতে পর্যন্ত কেউ দাওয়াত খেতে আসেনি। তবুও সে প্রতিশ্রুতি দেয় এই কেসের জন্য সব ধরনের সহযোগিতা সে করবে। সে আনন্দের পাশের একটা ঘরের চাবি দেয়।
এরই মধ্যে আবার গ্রামের পঞ্চায়েত প্রধান লোকজন নিয়ে সেখানে হাজির হয় এবং ঝামেলা শুরু করে দেয়। আনন্দ তাদের শান্ত করে বলে তারা এখানে জাস্ট নামে মাত্র তদন্ত করে কেসটা বন্ধ করে দিতে এসেছে, তারা গ্রামের কাউকে কোনো রকম ঝামেলায় ফেলবে না। আনন্দের কথা শুনে পঞ্চায়েত প্রধান তাকে সাবধান করে দিয়ে বলে কথার নড়চড় হলে ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে। এই বলে সবাই চলে যায়। সবাই চলে যাওয়ার পরে একটা ছেলে কিছুক্ষণ তাদের দিকে রাগী চোখে তাকিয়ে থাকার পরে বাইক নিয়ে বেরিয়ে যায়। রবীন্দ্র নায়ার ছেলেটিকে দেখিয়ে বলে এটা গোবিন্দনের ছেলে। ইনভেস্টিগেশন টিম গোবিন্দনকে এই কেসে মিথ্যা অপবাদ দিয়েছিল, যার কারণে লজ্জায় সে আত্মহত্যা করেছিল। এই জন্যই তার ছেলে পুলিশের উপরে ক্ষেপে আছে। যাই হোক, রবীন্দ্র নায়ার তাদেরকে থাকার ঘরে নিয়ে আসার পরে শ্রীদেবীর পুরো ঘটনা শোনায়। শ্রীদেবীর মা একা হাতে সেলাই মেশিন চালিয়ে সংসার খরচ চালাতো। শ্রীদেবীও স্বাভাবিকভাবেই নিজের জীবন কাটাচ্ছিল। সে দেখতে অনেক সুন্দরী হওয়ায় গ্রামের অনেক ছেলেই তার পিছু নিত, কিন্তু শ্রীদেবী কাউকেই পাত্তা দিত না। তাছাড়া তার মাও তাকে শপথ করিয়েছিল সে যেন কারোর সাথে প্রেমের সম্পর্কে না জড়ায়, কিন্তু শ্রীদেবী এই ভুলটাই করে ফেলে। একদিন রাতে সে মায়ের জন্য একটা চিরকুট লেখে, মা আমি তার কাছে চলে যাচ্ছি, যাকে আমি ভালোবাসি, আমার জন্য চিন্তা করো না, আমি ভালো থাকবো। চিরকুট রেখে সে রাতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু পরের দিন সকালেই রাবার বাগানে শ্রীদেবীর লাশ পাওয়া যায়। লাশটা সবার প্রথম গোবিন্দন দেখেছিল, তাই সিআই পুলিশ গোবিন্দনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায়। তাকে বেদম মারধর করে। শুধু তাকেই না, শ্রীদেবীর আশেপাশে যত ছেলে ঘুরঘুর করত তাদের সবাইকে তুলে নিয়ে গিয়ে মারধর করে, কিন্তু কোনো স্বীকারোক্তি পাওয়া যায় না। এরপরে কেসটা ক্রাইম ব্রাঞ্চের হাতে চলে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো শ্রীদেবীর মৃত্যুর সময় সে 3 মাসের প্রেগনেন্ট ছিল। এই কথায় সবাই খুব হকচকিয়ে যায়। সিআই, ক্রাইম ব্রাঞ্চ, এমনকি এসপির স্পেশাল টিম মিলেও শ্রীদেবীর প্রেমিকের সন্ধান পায়নি। তার প্রেমিকের সন্ধান দিতে পারলে 5,000 টাকা পুরস্কারও ঘোষণা করা হয়, তবুও কোনো লাভ হয় না। ক্রাইম ব্রাঞ্চ ব্যর্থ হয়ে ফিরে গেলে এসপির স্পেশাল টিম আসে। তারাও গ্রামের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু আগের বার ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে সে এবার ভয়ে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পুলিশের সন্দেহ যায় পারান গোদানের ওপরে, কারণ পারান গোদানের রাবারের বাগানেই শ্রীদেবীর লাশ পাওয়া গিয়েছিল। তাছাড়া তার চরিত্রও তেমন ভালো ছিল না। আরেকটা ব্যাপার হলো সেই সময়ে গ্রামে মাত্র 5-6টা বাড়িতে টিভি ছিল, তার মধ্যে পারান গোদানের বাড়িতেও একটা টিভি ছিল। শ্রীদেবী প্রায় রোজই তার বাড়িতে টিভি দেখতে যেত। তবে সবচেয়ে সন্দেহজনক ব্যাপার হলো পারান গোদান নিজের রাবার বাগান থেকেই নিজেই লেটেক্স সংগ্রহ করত, কিন্তু শ্রীদেবীর মৃত্যুর দিনে সে রাবার বাগানে লেটেক্স সংগ্রহ করতে যায়নি। যদি যেত তাহলে গোবিন্দনের আগে সেই লাশটা দেখতে পেত। তো এই ব্যাপারেও পারান গোদানকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পারান গোদান বেশ ঘাবড়ে যায়, তাই তার উপরে সন্দেহ আরও দৃঢ় হয়। তারপরে তার ফার্টিলিটি টেস্ট করতে পাঠানো হয়, এটা জানার জন্য যে এই বয়সে সে বাবা হওয়ার ক্ষমতা রাখে কিনা, কিন্তু তার টেস্টে নেগেটিভ রেজাল্ট আসে, অর্থাৎ সে বাবা হতে পারবে না। তাই এটা প্রমাণ হয়ে যায় যে শ্রীদেবীর গর্ভের বাচ্চা তার না এবং সে তাকে খুনও করেনি। তাই কেসটা এরপরে বন্ধ হয়ে যায়। পুরো ঘটনা বর্ণনা করে রবীন্দ্র নায়ার নিজের ঘরে ফিরে আসে। পরের দিন সকালে আনন্দ সহ বাকিরা খেতে বসেছিল। খাওয়ার সময় কনস্টেবল সুকু জিজ্ঞেস করে বাজার তো বেশি নেই, তো সে কয়দিনের বাজার করবে। আনন্দ সবার সাথে আলোচনা করে 5 দিনের বাজার করতে বলে। এই 5 দিনে তারা যদি নতুন ক্লু খুঁজে পায় তাহলে কেসটা চালিয়ে যাবে, অন্যথায় কেসটা ক্লোজ করে জাতামাতা একটা রিপোর্ট বানিয়ে চলে যাবে। তো যাই হোক, নাস্তা শেষ করে তারা শ্রীদেবীর বাড়িতে যায় এবং তার মাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তারা শ্রীদেবীর কিছু জিনিসপত্র তদন্তের জন্য নিয়ে আসে। শ্রীদেবীর উপন্যাস পড়ার খুব নেশা ছিল। তারা একটা বইয়ের ভেতর থেকে একটা চিঠির খাম খুঁজে পায়। খামে সতীশ নামের কারো অ্যাড্রেস লেখা ছিল, যে বোম্বেতে থাকতো। তো সেই জের ধরে তারা সতীশের বোনের সাথে দেখা করে। সতীশ একটা ফ্যাক্টরিতে চাকরি করত, সেখানে আগুন লাগায় সে ওই দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে সতীশের বোন এখন গ্রামেই থাকে। সতীশের বোন জানায় সে তার ভাইয়ের সাথে বোম্বেতে থাকতো, আর এই চিঠিগুলো সেই শ্রীদেবীর সাথে আদান প্রদান করত, কারণ তারা দুজন খুব ভালো বান্ধবী ছিল। আনন্দ তাকে জিজ্ঞেস করে সে শ্রীদেবীর অ্যাফেয়ারের কথা জানতো কিনা, কিন্তু মেয়েটি এই ব্যাপারে কিছুই জানতো না। তবে সে একটা নতুন ইনফরমেশন দেয়। শ্রীদেবী একদিন তাকে চিঠিতে জিজ্ঞেস করেছিল হিন্দি ভাষা শেখার কোর্স কোথায় করা যায়, হিন্দি শিখলে সে কেরালার বাইরে সহজে চাকরি পেয়ে যাবে। এই ব্যাপারটা মেয়েটির অদ্ভুত লেগেছিল। ব্যাপারটা আনন্দকেও ভাবনায় ফেলে দেয়। সে বুঝতে পারে শ্রীদেবীর প্রেমিক হয়তো কেরালার বাইরে এমন কোনো জায়গায় থাকতো যেখানে সবাই হিন্দিতে কথা বলে, আর শ্রীদেবীর পালিয়ে সেখানেই যাওয়ার কথা ছিল। এই জন্যই সে হিন্দি শেখার কোর্সের ব্যাপারে জানতে চেয়েছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় এই গ্রাম থেকে যারাই বাইরে গিয়েছিল এবং হিন্দিওয়ালা এলাকায় যারা থেকেছে তাদের সবাইকে এবার জিজ্ঞাসাবাদ করা হবে। তো এই লোকগুলোর ইনফরমেশন কালেক্ট করতে আনন্দ কনস্টেবল সেনাকে নিয়ে পঞ্চায়েত অফিসে যায়, কিন্তু পঞ্চায়েত প্রধান তাদের ফাইল দেবে না বলে জানিয়ে দেয়। সে এই তদন্তে কোনো হেল্প করতে পারবে না বলে তাদের বের করে দেয়। তো এরপরে তারা একজন পিয়নকে হায়ার করে। সে পঞ্চায়েত প্রধানকে একদমই সহ্য করতে পারে না।
তাছাড়া পঞ্চায়েত অফিসে সে চাকরি করে। পিয়ন তাদের দুদিনের ভেতরে ফাইলটা এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার কথায় আনন্দ তেমন ভরসা পাচ্ছিল না। তাই আনন্দ আগের ইনভেস্টিগেশন অফিসারের কাছে যায়। আগের ইনভেস্টিগেশন অফিসার জানায় সে খোঁজ পেয়েছিল শ্রীদেবীর প্রেমিক কেরালার বাইরে কোথাও চাকরি করে, সেখান থেকে তারা চিঠি আদান প্রদান করত। এই জন্য অফিসার পোস্টম্যানকে জিজ্ঞাসাবাদ করেছিল। পোস্টম্যান তাদের এই ব্যাপারে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এরপরই পোস্টম্যানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন সে কোথায় আছে না আছে অফিসার কিছুই জানে না, কারণ ওই অ্যাক্সিডেন্টের পরে এসআই টিমও ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়। যাই হোক, বাড়ি ফিরে আনন্দ কেস নিয়ে ভাবছিল। তখন শুকু এসে জানায় আজ 5 দিন হয়ে গেল তাদের বাজার শেষ। তো আনন্দ শুকুকে বাজার করার টাকা দেওয়ার জন্য ড্রয়ার খুলতেই তার চক্ষু ছানা বড় হয়ে যায়। শ্রীদেবীর বইয়ের ভেতর থেকে পাওয়া চিঠির খামটার ওপরে একটা ম্যাগনিফ্লাইং গ্লাস রাখা ছিল, আর সেই গ্লাসে আনন্দ পোস্ট অফিসের ঠিকানা দেখতে পায়, যেখান থেকে চিঠিটা পাঠানো হয়েছিল। যদিও এই চিঠির ওপরে সতীশের নামে বোম্বের ঠিকানা লেখা ছিল, কিন্তু এই চিঠিটা আসলে পাঠানো হয়েছিল হরিয়ানার গুরগাঁও থেকে। আনন্দ বাকিদেরকেও সেটা ডেকে দেখায়। তারা খামটা নিয়ে দ্রুত সতীশের বোনের কাছে আবারও যায় এবং জিজ্ঞেস করে এটা তার লেখা চিঠি কিনা। মেয়েটা জানায় এটা সে লেখেনি, তাছাড়া এই হ্যান্ডরাইটিংটাও সে চেনে না। সব পথ বন্ধ হয়ে এবার আনন্দের হাতে শুধু একটা অপশনই থাকে, সেটা হলো পঞ্চায়েত অফিসের সেই ফাইলটা। আনন্দ বলে যে কোনো মূল্যে তার ফাইলটা আজ রাতেই চাই। সন্ধ্যায় তারা পিয়নের সাথে দেখা করে, কিন্তু পিয়ন জানায় পঞ্চায়েত প্রধান আগেই টের পেয়ে গিয়েছে এই ফাইলটা তাদের প্রয়োজন, এই জন্য সে ফাইলটা সাথে করে নিজের বাড়িতে নিয়ে চলে গেছে। এটা শুনে সবাই বেশ বিচলিত হয়ে পড়ে, কিন্তু তারা হাল ছাড়ে না। রাতে আনন্দ পঞ্চায়েত প্রধানের বাড়িতে চুপি চুপি ঢুকে পড়ে। সে আলমিরা খোঁজাখুঁজি করে ফাইলটাও পেয়ে যায়, কিন্তু তখনই পেছন থেকে পঞ্চায়েত প্রধান তাকে অ্যাটাক করে। সে পুলিশকে ফোন করতেই যাচ্ছিল, তখন উল্টো আনন্দ তাকে ডিফেন্ড করে এবং হুমকি দিয়ে বলে পঞ্চায়েত প্রধান যদি তাকে তদন্তে বাধা দেয় তাহলে ফিরে যাওয়ার আগে সে তাকে খুন করে যাবে। এটা শুনে পঞ্চায়েত প্রধান ভয় পেয়ে যায় এবং চুপ করে যায়। আনন্দ ফাইল নিয়ে চলে আসে। ফিরে এসে সে ফাইল ঘাটাঘাটির সময় একটা ক্লু পেয়ে যায়। সে সবাইকে ডেকে দেখায় ফাইলের 13 নম্বর সিরিয়ালে 6 নম্বর ওয়ার্ডের 364 নম্বর বাড়ি, যে বাড়িটি সদানন্দন চেরুবাল্লির। সদানন্দনের একটা ছেলে আছে যার নাম বিষ্ণু। বিষ্ণু একজন ইঞ্জিনিয়ার, আর সে হরিয়ানার গুরগাঁওতে একটা ফার্মে চাকরি করে। যে বছর শ্রীদেবীর মৃত্যু হয় সে বছরে বিষ্ণু চেরুবাল্লি ছেড়ে গুরগাঁওতে চাকরিতে চলে যায়। তাই এখন তাদের এটা দেখতে হবে শ্রীদেবীর মৃত্যুর সময়ে বিষ্ণু এই গ্রামে ছিল কিনা। পাশাপাশি আনন্দ কনস্টেবল কবিরকে সদানন্দন চেরুবাল্লির ব্যাপারেও খোঁজ নিতে বলে। কনস্টেবল কবির সদানন্দের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে সে এই গ্রামের খুবই ধনী এবং প্রভাবশালী ব্যক্তি। তাদের পরিবার একসময় জমিদার ছিল, আর এই গ্রামের নাম চেরুবাল্লি তাদের পরিবারের নামই নামকরণ করা হয়েছে। গ্রামের লোকেরা শ্রদ্ধা আর সম্মান করে তাকে সদানন্দন মাস্টার বলে সম্বোধন করে। সদানন্দনের ছেলে বিষ্ণুর নামেও এখানে কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি। বিষ্ণু এখন দুবাইতে আছে। গত 4 বছর ধরে সে দুবাইতেই চাকরি করছে, তবে প্রতি বছর গ্রামের অনুষ্ঠানে সে যোগ দিতে আসে। সব জানার পরে আনন্দ বিষ্ণুকে নিজের সাসপেক্ট লিস্টে রেখে দেয়। এদিকে আনন্দ সেই পোস্টম্যানের ঠিকানা পেয়ে যায় যার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে ওই পোস্টম্যানের সাথে দেখা করতে যায়। অ্যাক্সিডেন্টের পরে পোস্টম্যান কোমায় চলে গিয়েছিল, তবে রিসেন্টলি সে নিজের স্মৃতি ফিরে পেয়েছে। এখন সে কথাও বলতে পারে। পোস্টম্যানকে কালো রঙের একটা গাড়ি তাকে ধাক্কা মেরেছিল, এটাও তার মনে আছে দেখে আনন্দ বেশ ভরসা পায়। সে চিঠির খামটা বের করে পোস্টম্যানকে দেখিয়ে জিজ্ঞেস করে এটা সে চিনতে পারছে কিনা বা এই হ্যান্ডরাইটিং সে চেনে কিনা। পোস্টম্যানের স্বীকারোক্তি নেওয়ার পরে আনন্দ খুনির ব্যাপারে একটা ধারণা পেয়ে যায়। সে ফিরে এসে পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করে আর তাকে ফাইলটা ফিরিয়ে দেয়। সেই সাথে বলে তাদের তদন্ত শেষ, আগামীকাল তারা চলে যাবে। তবে যাওয়ার আগে সেই সকল সন্দেহভাজনের শেষবারের মতো স্বীকারোক্তি নিতে চায়। আগামীকাল সকালে সে সবাইকে পঞ্চায়েত অফিসে আসার নির্দেশ দেয়। পঞ্চায়েত প্রধানও তার কথা মেনে নেয়। পরের দিন যখন আনন্দ জিজ্ঞাসাবাদ করছিল তখন অফিসের সামনে কালো রঙের একটা গাড়িতে চড়ে সদানন্দন মাস্টার এসে নামে। সে এসেই পঞ্চায়েত প্রধানের উপরে রাগারাগি শুরু করে যে তাকে কেন এখানে ডাকা হলো। ভেতরে গিয়েও সে তাড়াহুড়ো দেখায়, তার নাকি বিশেষ কাজে কোথাও যেতে হবে। তার এই তাড়াহুড়ো দেখে আনন্দ এরপরে তাকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। সদানন্দন মাস্টার চেয়ারে বসার পরে আনন্দ সেনাকে বলে দরজা বন্ধ করে দিতে। এরপরে আনন্দ সদানন্দন মাস্টারকে বলে তারা খুনির ব্যাপারে কিছু ক্লু পেয়েছে। সবার ধারণা ছিল খুনি হয়তো ইয়াং কেউ, কিন্তু তারা জানতে পেরেছে খুনির বয়স 60 বছরের বেশি। সে তার জীবনে অনেক সম্মান কামিয়েছে, কিন্তু এখন তার অনেক কিছু হারানোর সময় এসে গিয়েছে। খুনির একজন ছেলে আছে, আর সেই হলো শ্রীদেবীর প্রেমিক। আনন্দ সেই ছেলের সাথে যোগাযোগও করেছে এবং তার স্টেটমেন্ট রেকর্ড করে রেখেছে। সে ক্যাসেটের রেকর্ডটা প্লে করায় এবং ছেলেটির কণ্ঠ শোনা যায়। ছেলেটি বলে সে আর শ্রীদেবী একে অপরকে ভালোবাসত,
কিন্তু বাবার ভয়ে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে পারেনি। কয়েক বছর আগে চেরুবালিতে একটা শুদ্ধি অভিযান করা হয়েছিল। সেই ইভেন্টেই তার শ্রীদেবীর সাথে পরিচয় হয়েছিল, আর সেখান থেকেই সম্পর্কের শুরু। আস্তে আস্তে সম্পর্ক দৃঢ় হতে থাকে। তখন সে বুঝতে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই জন্য সে কেরালার বাইরে চাকরির চেষ্টা করে এবং শীঘ্রই সে দিল্লিতে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি পেয়ে যায়। তখন থেকে তাদের মধ্যে চিঠি আদান প্রদান শুরু হয়। প্রায় 8 মাস পরে সে একটা উৎসবের জন্য গ্রামে ফেরে, আর সেদিনই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। ফলে এর মাস 2 পরে শ্রীদেবী তাকে চিঠি লিখে জানায় সে প্রেগনেন্ট। এই ঘটনায় সেও দিগ্ভ্রান্ত হয়ে যায়। সে তার রুমমেটের সাথে ব্যাপারটা শেয়ার করে। রুমমেট তাকে বলে শ্রীদেবীকে বিয়ে করে নেওয়ার জন্য, কিন্তু বাড়িতে বিয়ের কথা বললে বাবা মানবে না, তাই তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে চিঠি লিখে শ্রীদেবীকে কাল্লুমাল্লা চার্চের ক্রসের সামনে অপেক্ষা করতে বলে। সেখান থেকে তাদের একসাথে পালিয়ে বিয়ে করার কথা ছিল। 1988 সালের 20 মে সে আর তার রুমমেট লাল কোট্টায়ামে আসে। তারা একটা লজে ওঠে এবং রাতে কথা মতো সেই চার্চের ক্রসের সামনে এসে অপেক্ষা করে, যেখানে শ্রীদেবীর আসার কথা ছিল। কিন্তু সারা রাত কেটে গেলেও শ্রীদেবী আসে না। তাই তার মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। তাই সে লালকে চেরুবালিতে পাঠিয়ে দেয় খোঁজ নিতে। লাল ফিরে এসে জানায় শ্রীদেবীর খুন হয়ে গেছে। সে শ্রীদেবীর লাশ দেখতে চাইছিল, কিন্তু লাল তাকে জোর করে সেখান থেকে ফিরিয়ে নিয়ে যায়, যাতে সে মিথ্যা কোনো কেসে ফেঁসে না যায়। ছেলেটির স্বীকারোক্তি মূলত এই পর্যন্তই ছিল। পুরো রেকর্ড শোনার পরে সদানন্দন মাস্টার বেশ ভেঙে পড়ে। তাকে বিচলিত দেখে আনন্দ তাকে পানি খাওয়ায় এবং বলে শ্রীদেবীর মৃত্যুর পেছনে তার প্রেমিকের কোনো হাত নেই, বরং তার প্রেমিকের বাবাই নিজের জাত, সম্প্রদায়, আর্থিক অবস্থা ও পরিবারের মর্যাদা রক্ষার জন্য চাইছিল না তার ছেলের সাথে নিম্ন শ্রেণীর কোনো মেয়ের বিয়ে হোক। তাই সে শ্রীদেবীকে খুন করে দিয়েছে। সেই সাথে আনন্দ এটাও জানায় তখনকার পোস্টম্যানও খুনিকে আইডেন্টিফাই করেছে। সবকিছু বলার পরে আনন্দ সদানন্দন মাস্টারকে চলে যেতে দেয়। সে চলে যাওয়ার পরে সে না আনন্দকে জিজ্ঞেস করে সে তাকে ছেড়ে দিল কেন। আনন্দ জানায় কাউকে গ্রেফতার করার ক্ষমতা তার হাতে নেই। তারা যেহেতু খুনির ব্যাপারে জেনে গিয়েছে, তাই সে ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই ব্যাপারে জানাবে। তিনি যা করার করবেন। এরপর সে এসপিকে খবর দেয়। এসপি দ্রুত চলে আসে এবং খুনিকে গ্রেপ্তার করার জন্য তাদেরকে নিয়ে বের হয়। কিন্তু গ্রামে পৌঁছে দেখে সেখানে হইহুল্লোড় লেগে গিয়েছে। কেউ একজন নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তারা দ্রুত সেখানে গিয়ে দেখে হেড কনস্টেবল রবীন্দ্র নায়ার ফাঁসে ঝুলে আছে। এটাই মূলত এই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। আসলে সদানন্দন মাস্টারকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হলো আসল খুনি হলো রবীন্দ্র নায়ার নিজেই। আনন্দ নিজেও সেটা জানতো। আর ক্যাসেটে যে ভয়েস রেকর্ড শোনানো হয়েছিল সেটা সদানন্দন মাস্টারের ছেলে বিষ্ণুর না, বরং সেটা রবীন্দ্র নায়ারের ছেলে সুদীপের। সুদীপই ছিল শ্রীদেবীর প্রেমিক। আনন্দ এর সবটাই জানতো, আর তাই ইনডিরেক্টলি রবীন্দ্র নায়ারকে সেটা উপলব্ধি করানোর জন্য সে সদানন্দন মাস্টারকে জিজ্ঞাসাবাদের নাম করে সব প্রমাণগুলো রবীন্দ্র নায়ারের সামনে তুলে ধরেছিল। অ্যাকচুয়ালি একদিন পোস্টম্যানের সাথে রবীন্দ্র নায়ারের দেখা হয়ে যায়। পোস্টম্যান তাকে বলে বিনা স্ট্যাম্পে তার ছেলেকে এত চিঠি কে পাঠায়। এটা শুনে রবীন্দ্র নায়ারের সন্দেহ হয়। তাই সে চিঠিটা পোস্টম্যানের কাছ থেকে নিয়ে বাড়ি চলে যায়। তারপরে সাবধানে চিঠির খামটা খুলে দেখে চিঠিটা শ্রীদেবী সুদীপের কাছে লিখেছে। এটা সেই চিঠিটা যেটাতে শ্রীদেবী তার প্রেগনেন্সির কথা সুদীপকে জানিয়েছিল। রবীন্দ্র নায়ার চিঠি পড়ে হতভম্ব হয়ে যায়। তবুও সে চিঠিটা আবারও পোস্টম্যানকে ফিরিয়ে দেয়। সে জানতে চাইছিল তার ছেলে চিঠিটা পড়ে কি উত্তর দেয়। রবীন্দ্র নায়ার পোস্টম্যানকেও এটা সেটা বলে ম্যানেজ করে নেয়, যেন সে শ্রীদেবীর কাছে আসা সব চিঠি ডেলিভারি করার আগে তাকে একবার দেখায়। তো ছেলের চিঠির রিপ্লাইতে রবীন্দ্র নায়ার দেখে সুদীপ শ্রীদেবীকে নিয়ে পালানোর প্ল্যান করছে। এটা জানতে পেরে রবীন্দ্র নায়ার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে পালানোর রাতে শ্রীদেবীকে ফলো করে এবং তাকে রাবার বাগানের ভেতরে ধরে গাছের সাথে মাথা ঠুকে ঠুকে হত্যা করে। দীর্ঘ বছর পুলিশের চাকরি করায় সে এমনভাবে প্রমাণ লোপাট করেছিল যেন কেউ কোনো ক্লু খুঁজে না পায়। কিন্তু তবুও 6 বছর পরে আনন্দ ও তার টিম এই খুনের সমাধান করে ফেলল। তাই রবীন্দ্র নায়ার মৃত্যুর আগে একটা চিঠি লিখে আনন্দ আর তার টিমকে স্যালুট জানিয়ে যায়। ফিরে এসে আনন্দ এসপিকে জানায় রবীন্দ্র নায়ার তদন্তের শুরুতে পোস্টম্যানের কথা গোপন করেছিল। এরপরে সে যখন পঞ্চায়েত প্রধানের কাছে ফাইল নিতে যায় তখন জানতে পারে ফাইলের ব্যাপারে পঞ্চায়েত প্রধানকে রবীন্দ্র নায়ারই অ্যালার্ট করেছিল। তখনও তার রবীন্দ্র নায়ারের উপরে সন্দেহ হয়নি। তারপরে ফাইল ঘাটার সময়ে সে বিষ্ণুর ডিটেল দেখে ভেবেছিল সেই আসল সাসপেক্ট। কিন্তু 1988 সালের ফাইলে সে রবীন্দ্র নায়ারের ফ্যামিলি ডিটেলসও পায় এবং জানতে পারে সুদীপ দিল্লিতে থাকে, আর দিল্লি থেকে হরিয়ানার গুরগাঁও মাত্র 1 ঘন্টার পথ। এছাড়াও কম ভাড়া হওয়ার কারণে অনেকে দিল্লিতে চাকরি করা সত্ত্বেও গুরগাঁওতে বাসা ভাড়া নিয়ে থাকে। তাই আনন্দের সন্দেহ বিষ্ণুর পাশাপাশি সুদীপের উপরও চলে আসে। এরপরে আনন্দ সদানন্দন মাস্টারের সাথে গোপনে দেখা করে, কিন্তু অনেক রিকোয়েস্ট করায় সে বিষ্ণুর সাথে আনন্দের কথা বলিয়ে দেয়।
বিষ্ণুর কাছে জানতে পারে সুদীপ আর সে ছোটবেলার বন্ধু। সুদীপকে সেই দিল্লিতে চাকরি ম্যানেজ করে দিয়েছিল, কিন্তু সুদীপ আর শ্রীদেবীর প্রেমের ব্যাপারে সে কিছুই জানত না। আনন্দ একজনের মাধ্যমে চিঠির খামের একটা কপি বিষ্ণুর কাছে পাঠায়। বিষ্ণু সেটার হ্যান্ডরাইটিং চেক করে বলে এটা সুদীপেরই হ্যান্ডরাইটিং। ছোটবেলায় একসাথে পড়াশোনা করার সুবাদে সে সুদীপের হাতের লেখা চিনত। এরপরে আনন্দ বিষ্ণুর মাধ্যমে সুদীপের সাথেও যোগাযোগ করতে সক্ষম হয় এবং তার স্বীকারোক্তি রেকর্ড করে। রবীন্দ্র নায়ার পুলিশের লোক হওয়ায় তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হতো তাহলে সে সব অভিযোগ প্রত্যাখ্যান করত। তাই আনন্দ সদানন্দন মাস্টারের হেল্প নেয়। সে তাকে জিজ্ঞাসাবাদের নাটক সাজিয়ে রবীন্দ্র নায়ারকে বুঝিয়ে দেয় তারা সব সত্যি জেনে গিয়েছে। আর এই ঘটনায় রবীন্দ্র নায়ারও বুঝে যায় সে অবশেষে ধরা পড়ে গিয়েছে। এই জন্যই সে কাউকে ধরা না দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আর এভাবেই কেসটির সমাধান হয়ে যায়। যদিও এবারও খুনিকে গ্রেপ্তার করতে তারা ব্যর্থ হয়, তবুও এসপি তাদের অভিনন্দন জানায়। আনন্দ এবং তার টিমেরও কোনো অনুশোচনা থাকে না, বরং তারা গর্বভরে কেস সলভ করে ফিরে যায়। আর এই মিস্ট্রি মার্ডার থ্রিলারের গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। দর্শক, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।